21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও বাবর সহ সব আসামি খালাস। বিচারিক আদালতের রায় বাতিল, বিএনপির স্বস্তি। বছরে গড়ে 1,600 কোটি ডলার বিদেশে পাচার হয়েছে শেখ হাসিনার আমলে। প্রধান উপদেষ্টাকে দেয়া অর্থনীতি শ্বেতপত্রের তথ্য, অর্থ পাচারকারীদের বিচার শুরুর পরামর্শ। সামনে কঠিন সময়, দেশের ক্রান্তিকালে জাতির স্বার্থে কাজ করছে সেনাবাহিনী, বলেছেন জেনারেল ওয়াকার। সবার সহযোগিতা কামনা। দেশ এখনো পুরোপুরি জঞ্জাল ও স্বৈরাচার মুক্ত হয়নি, বলেছেন জামায়াত ইসলামীর আমির। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার আশাবাদ আমার দেশ সম্পাদকের। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলার হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি। অবৈধ ও বাতিল ঘোষণা করা হয়েছে বিচারিক আদালতের রায়। আইনজীবীরা বলেছেন, শোনা সাক্ষীর উপর ভিত্তি করে রায় দেওয়া হয়েছিল। কেউ স্বচক্ষে দেখেছেন এই মর্মে কোনো প্রমাণ নেই। স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে নির্যাতনের মাধ্যমে। সুকৌশলে আড়াল করা হয়েছে প্রকৃত আসামিদের। এস এম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে 2004 সালের 21শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় 24 জন নিহত, আহত হন প্রায় 300 জন। অল্পের জন্য রক্ষা পান তখনকার বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা। গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা 2টি মামলায় 2018 সালের 10 অক্টোবর ঢাকার একটি আদালত বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেয়। বর্তমানে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে 18 জন পলাতক এবং 31 জন কারাগারে। এ রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন বেশ কয়েকজন আসামি। তবে 5 আগস্টের পর পাল্টে যায় রাজনৈতিক দৃশ্যপট। গত 21 অক্টোবর নতুন করে শুনানি শুরু হয় বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স। কিভাবে রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমান সহ অন্যদের ফাঁসানো হয়েছে তা আদালতে তুলে ধরেন আইনজীবীরা। 21শে আগস্ট গ্রেনেড হামলা যে মামলাটিকে সারা বছর আওয়ামী লীগ সরকার এটাকে ব্যবহার করেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। তারা চেয়েছিল যে তারেক রহমানকে এই মামলা দিয়ে চিরজীবন তাকে বাইরে রাখবেন, এমনকি তাকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলেন। কিন্তু আদালত এরকম কোনো এভিডেন্স পায় নাই যে তারেক রহমানকে মৃত্যুদণ্ড দেবেন। জনাব তারেক রহমান সাহেব কোনো অবস্থাতেই এই মামলায় কোনো সময়েই সংশ্লিষ্ট ছিলেন না। কিন্তু শেখ হাসিনা ওয়াজেদ তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে না পেরে মামলার আশ্রয় নিয়ে জনাব তারেক রহমান সাহেবের ইমেজকে দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশ্নবিদ্ধ করার জন্য ট্রায়ালটা কন্টিনিউ করেন। যারা এই মামলার দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং আপিল করেছেন এবং যারা আপিল করেননি, সবাইকে এই মামলা থেকে খালাস দেয়া হয়েছে। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, জনাব তারেক রহমান সাহেব আজকের এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছেন। একজন সাক্ষী বলে নাই যে তারা দেখেছে কে বোমা মারছে এবং সব কিছু বিবেচনা করে দিস এ কেস অফ নো এভিডেন্স এবং কোনো সাক্ষী প্রমাণ আইনগত হবে নেওয়া হয় নাই। তার পরিপ্রেক্ষিতে আদালত সকল আসামিকে খালাস দিয়েছে, ইনক্লুডিং যারা আপিল করে নাই তারেক রহমান সহ তাদেরকেও খালাস দিয়েছে। রাজনৈতিকভাবে এটা বিচার করেছে বলে আজকে আইন কানুন সাক্ষ্য আইন কোনো কিছু ফলো করে নাই। এই জন্য আদালত আমরা ন্যায় বিচার পেয়েছি। আইনজীবীরা বলছেন, 400 বছরের ইতিহাসে ভারতীয় উপমহাদেশে দ্বিতীয় দফা জবানবন্দির উপর ভিত্তি করে কাউকে সাজা দেওয়ার নজির নেই। 225 জন সাক্ষী, ইনভেস্টিগেটিং অফিসার বাদ দিয়ে, অন্য যারা ম্যাজিস্ট্রেট বাদ দিয়ে একজনও বলে নাই যে আমি দেখলাম ওমোকে আপনার এই গ্রেনেডটা মেরেছে। অর্থাৎ তারেক রহমান সাহেব এবং যারা কাজী কায়কোবাদ এবং অন্যান্য যারা আপিল করতে পারেননি তাদেরকেও এটা উনি খালাস দিয়েছেন। আমরা কোর্টের কাছে কৃতজ্ঞ। ইন্টারেস্টিং হলো বাবর সাহেব, আব্দুল সালাম পিন্টু সাহেব
এবং যাদেরকে পরবর্তী চার্জশিটে আনা হয়েছে কায়কোবাদ সাহেব সহ, এই পরবর্তী চার্জশিটের মূল ভিত্তি ছিল রাজনৈতিক বিবেচনা। এই রাজনৈতিক বিবেচনায় তারা বিচার করেছে কাকে কাকে আসামি করলে পরে রাজনৈতিকভাবে দোষারোপ করা যাবে। প্রকৃত আসামি তারা খুঁজতে যায় নাই। মুফতি হান্নানের দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে কোনো সাজা দেওয়া যাবে কিনা, আদালত বলেছেন নো, দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে কাউকে কোনো সাজা দেওয়া যাবে না। প্রথমটা দাঁড়িয়েছে ফার্দার ইনভেস্টিগেশন যে হয়েছে, এই ফার্দার ইনভেস্টিগেশনের মামলার আমলে গ্রহণকারী আদালত কোনটা হবে? এই আমলে গ্রহণকারী আদালত হয়েছে ট্রায়াল কোর্ট। আইনে আছে আমলে গ্রহণ করবে হলো সব ম্যাজিস্ট্রেট আদালত। এখন দেখা গেছে আমলি আদালত আমলে না গ্রহণ করে যা বিচারিক আদালত আমলে গ্রহণ করেছে। হাইকোর্ট ডিভিশন বলেছেন এইটা বাংলাদেশের সকল সিদ্ধান্তের আলোকে অবৈধ হয়েছে। স্বজনরা বলছেন ন্যায় বিচার পেয়েছেন তারা। আমার পরিবার ন্যায় বিচার পেয়েছে। আমার ভাই দীর্ঘ 17 বছর ধরে একটি মিথ্যা মামলায় জেলে ছিলেন। আজকে আমার পরিবারের পক্ষ থেকে এইখানে আইনজীবী যারা রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি যখন একেবারে ছোট 4 মাস যখন বয়স আমার, আমি কথা বলতেও পারতাম না, কথাও শিখিনি, আব্বুকে চিনতামও না, ডাকতেও পারতাম না। তখন থেকে আমার আব্বু নাই। আমি জন্মের পর থেকে আমার বাসায় কখনো আমার আব্বুকে দেখিনি। আমার বয়স 17, আমার আব্বু জেলে থাকার বয়সও 17। আমরা আলহামদুলিল্লাহ ন্যায় বিচার পেয়েছি। আমার ভাইয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তারপরে উনি আমার বাবার ব্যবসা দেখাশোনা করতেন। হঠাৎ করে আমার ভাইয়াকে অ্যারেস্ট করা হয়। আমরা কিছু বুঝে উঠতে পারিনি তখন। তারপর থেকে ভাইয়াকে 1 মাস মতো গুম করে রাখা হয়েছিল। আজকে আমার মা সবচেয়ে বেশি খুশি হতেন। ওনার চোখের পানি উনি চলে যাওয়ার আগ মুহূর্ত উনি বলে গেছেন যে কায়কোবাদ কবে আসবে দেশে। আসলে বাংলাদেশে এই রাজনীতির যে চর্চা গত 15 বছর ফ্যাসিস্ট সরকার করে গিয়েছে এবং এই রাজনীতির অপরাজনীতির অবসান হোক। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দেখে নির্দেশনা নিয়ে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দিয়েছে হাইকোর্ট। রায়ে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামি। সেই সঙ্গে বিচারিক আদালতের দেয়া বিচারও অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। আইনজীবীরা বলছেন প্রকৃত ঘটনা ও আসামিদেরকে আড়াল করতেই রাজনৈতিক উদ্দেশ্যেই ফাঁসানো হয়েছে তাদের। স্বজনরা বলছেন দেরিতে হলেও তারা পেয়েছেন ন্যায় বিচার। এস.এম. ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় ন্যায় বিচার করেছে উচ্চ আদালত। ফ্যাসিবাদী আমলে বিচারের নামে অবিচার হয়েছে। 21 আগস্ট বিদেশি শক্তির দ্বারা হামলা চালানো হয়েছে। এর সাথে বিএনপি জড়িত ছিল না বলেছেন মির্জা আব্বাস। সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে ভারত, আর সেখানে বসে শেখ হাসিনা দেশ অস্থিতিশীল করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, গত 15 বছরে সঠিক ইতিহাস ডাস্টবিনে ফেলে দিয়েছিল স্বৈরাচারী সরকার। 21 আগস্ট গ্রেনেড হামলা বিদেশি শক্তির কাজ। এই ঘটনায় তারেক রহমানকে জড়িয়ে মিথ্যা মামলা দেয়া হয়েছে। গ্রেনেড হামলা কখনোই বিএনপি ইনভলভ ছিল না। একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশ নেতৃত্ব খালেদা জিয়া এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান ওনাকে ফাঁসাতে চেয়েছিল। একটা ভুল মিথ্যা মামলা তৈরি করে সাজানো একটি গল্প তৈরি করে সেই গল্পের উপরে ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছিল। যে রায় ঘোষণা হয়েছে, এখান থেকে তারেক রহমান সাহেব এর মধ্যে দায়ী ছিল না বিধায় তাকে খালাস দেওয়া হয়েছে। বিগত দিনগুলোতে আমরা ন্যায় বিচার পাই নাই। মির্জা আব্বাস বলেন, বর্তমান সরকারকে বিব্রত করতে একটা অশুভ ষড়যন্ত্র চলছে। বিএনপি আশা করছে বর্তমান সরকারের হাত দিয়ে দেশে গণতন্ত্র ফিরে আসবে। এত সুন্দর সম্মিলিত একটা দেশ, এক সৌহার্দ্যপূর্ণ একটা দেশ, সকল জাতি গোষ্ঠীতে দেশ, সেই দেশটাকে আজকে তারা একটা সাম্প্রদায়িক দেশ হিসাবে প্রমাণ করার চেষ্টা করছে বিশ্বব্যাপী। ইসকন কিন্তু বহু আগে থেকে প্রিপারেশন নিচ্ছে, এটা ঠিক, কিন্তু বাংলাদেশ সকল হিন্দুরা কিন্তু ইসকনের সদস্য নয়। এবং ইসকনের সদস্যদের পরীক্ষা করে দেখবেন এরা সব বাংলাদেশি নাগরিক নয়, অনেক আছে। এদের একটা অসৎ উদ্দেশ্য আছে বাংলাদেশে একটা সাম্প্রতিক গণ্ডগোল লাগানোর জন্য,
যাতে করে আবার এর মধ্যে ইন্ধন যোগাচ্ছে কে? খুনি হাসিনা, পলাতক খুনি হাসিনা, তিনি গিয়ে ওখান থেকে কলকাঠি নাড়ছেন। সারা বিশ্বের কেউ যখন তাকে হাসিনাকে জায়গা দেয় না, আজকে ভারত হাসিনাকে কেন লালন করছে, কোন অধিকারে, কিভাবে লালন করছে, এটা আমার প্রশ্ন থেকে গেল। এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ন্যায় বিচার হয়েছে এবং আমরা দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রাম এবং ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম করেছি তার কিছুটা হলেও আজকে প্রতিফলন হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করা না করার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সরকারের, বিএনপির উপর দায় চাপানো দুঃখজনক। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। 21শে আগস্টের ঘটনায় আসল অপরাধীদের না খুঁজে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারেক রহমান সহ বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে একে ব্যবহার করেছিল শেখ হাসিনার সরকার। উচ্চ আদালতের রায়ে তা প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে নেতারা বলেন মুক্তিযুদ্ধের আসল ইতিহাস সংরক্ষণ করবেন তারা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের 28তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি শহীদে শ্রদ্ধা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় ও মহানগরের নেতারা তার সাথে ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। পরে ডাক্তার AZM জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, সম্পূর্ণ ব্যক্তি ও দলীয় স্বার্থে শেখ হাসিনা সরকার মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছিল। শুধু তাই না, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে বেছে নিয়েছিল হামলা মামলার পথ। একটা সাপ্লিমেন্টারি চার্জশিটের মাধ্যমে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে 21শে আগস্ট গ্রেনেড হামলা মিথ্যা মামলায় জড়িয়ে তারা কি সাজা দিয়েছিল। আজকে কিছুক্ষণ আগে রায় বেরিয়েছে, হাইকোর্ট সেই সমস্ত রায় খারিজ করে দিয়েছে। অর্থাৎ আইন যখন তার নিজস্ব গতিতে চলে তখন সত্যিকার অর্থে মানুষ আইনের সেবা পায় এবং আদালতে আশ্রয় পায়। অর্থাৎ তারা সত্যিকার অর্থে কে দোষী সেটা ধরার চিন্তা করে নাই, তারা চিন্তা করেছে রাজনৈতিকভাবে কাকে প্রতিপক্ষ বানিয়ে কাকে ক্ষতিগ্রস্ত করা যাবে। মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের সমাধিসৌধে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেন মুক্তিযোদ্ধাদের সন্তানরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন দল যে কোনো মুক্তিযোদ্ধাকে কখনো অপমান করে নাই, কিন্তু আওয়ামী লীগ করেছে, এটা ইতিহাস বলে। তো সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল মুক্তিযোদ্ধাদেরকে দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সম্মান দেবে। আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করতে চাই, অর্থাৎ আগামী দিনে বাংলাদেশের জনগণ যাতে ভোট দিয়ে তাদের নির্বাচিত সরকারকে, জনপ্রতিনিধিকে নির্বাচিত করতে পারে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা লাভ করে, এটাই হবে যে মুক্তিযুদ্ধের চেতনার আসল বাস্তবায়ন। ঢাকার আশপাশের উপজেলাগুলো থেকেও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিদের খালাসের রায়ের পর দেশের বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল করেছে দলের নেতাকর্মীরা। উচ্চ আদালতের রায় ঘোষণার পর বগুড়ার নবাববাড়ি সড়ক থেকে আনন্দ মিছিল শুরু করে দলীয় নেতাকর্মীরা। মিছিল বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বলেন, এ রায়ে তারা সহ দেশের মানুষ আজ আনন্দিত বলে জানান। পরে শুকরিয়া মোনাজাত করেন নেতাকর্মীরা। এদিকে গ্রেনেড হামলা ও হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে খালাস দেয়ায় টাঙ্গাইলের আইনজীবী ফোরামের উদ্যোগে কোর্ট চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ করা হয়। পরে হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। বছরে গড়ে 1600 কোটি মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে শেখ হাসিনার আমলে। অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। অর্থ পাচারে জড়িত ব্যক্তিদের বিচারের জন্য বিশেষ বিচার শুরুর পরামর্শ দেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিবেদনটিকে একটি ঐতিহাসিক দলিল হিসেবে আখ্যা দেন। আর্থিক খাতের অনিয়মের বিষয়টি প্রকাশের কথাও বলেছেন প্রধান উপদেষ্টা। এটিকে সংস্কার প্রক্রিয়ার প্রথম ধাপ বলেও উল্লেখ করেন ডক্টর ইউনূস। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের।
শেখ হাসিনার শাসনামলে অর্থনীতিতে অনিয়ম দুর্নীতি তদন্তে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে 12 সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। সেই কমিটি প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি হস্তান্তর করে। শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্যরা বিগত সরকারের আমলে অর্থ পাচার, উন্নয়নের নামে নানামুখী গল্প, জ্বালানি ও ব্যাংকিং খাত ধ্বংস, করদাতার টাকা রাজকোষে পুরোপুরি জমা না দেওয়ার নানা বিষয় উল্লেখ করেন। কেন্দ্রায়িত স্বৈরাচারী সরকারের কাঠামো গড়ে উঠেছিল, যেটার সাথে যুক্ত হয়েছিলেন রাজনীতিবিদদের সাথে কিছু, একই সাথে আমাদের যারা আমলা আছেন তাদের একটা অংশ এবং ব্যবসায়ীদের একটা অংশ। এই ত্রিমুখী একটি সংশ্লেষ বাংলাদেশের অগ্রযাত্রাকে অনেক ক্ষেত্রে বন্ধ করে দিয়েছে, সংস্কারের পথকে আটকে দিয়েছে। যে রিটার্ন যেটা হিসাব করা হয়েছে, ইকোনমিক, ফাইন্যান্সিয়াল, কস্ট বেনিফিট অ্যানালাইসিস, এগুলোকে কোনো পরিবর্তন না করেই এগুলোর আকার বাড়ানো হয়েছে। অর্থাৎ এগুলো যখন বাস্তবায়িত হয়েছে, এখন আমরা কিন্তু একটা গ্রিন খাতে আমরা একটা হিসাব করেছি যে এটা প্রায় $16 বিলিয়ন বলে এটা গিয়েছে। ট্রেড বেস মানি লন্ডারিং বেশি হয়েছে। প্রতিবেদনটিকে ঐতিহাসিক দলিল হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। পাশাপাশি তা জনসম্মুখে প্রকাশ করা হবে বলেও জানান। এটা তো ঐতিহাসিক দলিল, কি বলার জন্য, এটা তো ঐতিহাসিক দলিল, শুধু যা ঘটেছে তা না, যা ঘটে নাই তার জন্য এটা শিক্ষা ব্যবস্থার সকল স্তরে, কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে সকল বিষয়ের পাঠ্যকে দরকার। জিনিসটা শুধু বোঝার জন্য সেটার পক্ষে প্রস্তাবিত যে সংস্কার ও নীতি পদক্ষেপের কথা বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার তার গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং দ্রুত যথাযথ পদক্ষেপ নেবে। দেশে বিদেশে আস্থা ফেরাতে সরকারের আগামী 6 মাসের পরিকল্পনা জাতির সামনে তুলে ধরতে পরামর্শ দেয়া হয়। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, লুটপাটের সাথে জড়িত কেউ ছাড় পাবে না, সবাইকে বিচারের মুখোমুখি করা হবে। সন্ধ্যায় রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, 400 পৃষ্ঠার শ্বেতপত্র ঐতিহাসিক এক দলিল। এতে আওয়ামী লীগ সরকারের লুটপাটের যে চিত্র উঠে এসেছে তা দেখে রক্ত হিম হয়ে আসে, এমন মন্তব্য তার। যে উন্নয়নের যে গল্পটা করেছিল সেটাকে ওনারা আসলে পোস্টমর্টেম করেছেন। এই পোস্টমর্টেমের মাধ্যমে যেটা বেরিয়ে আসছে এটা একটা ভয়াবহ চিত্র। আমাদের চোখের সামনে, পুরো বাংলাদেশের মানুষের চোখের সামনে দিয়ে একটা লুটপাট চলেছে, একটা লুটপাটতন্ত্র জারি হয়েছে এবং আনফরচুনেটলি আমাদের অনেকে এটার বৈধতাও দিয়েছেন। গণতান্ত্রিক ন্যায় ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি স্রোতের বিপরীতে কাজ করেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক্ষেত্রে সিপিডির ভূমিকা অনন্য বলে উল্লেখ করেন তিনি। এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠায় সিপিডির ভূমিকা প্রশংসনীয়। রাষ্ট্র গঠনে সিপিডি আগামীতেও তার জোরালো ভূমিকা রাখবে, এমন প্রত্যাশা করেন তিনি। রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত অনুষ্ঠানে ভিডিও বার্তায় কথা বলেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অবাধ, সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা না গেলে তা কারো জন্য শুভ হবে না। তিনি বলেন, সংস্কার ছাড়া সামনে এগিয়ে যাওয়া সম্ভব না, তবে সব ধরনের সংস্কার একসাথে করা যাবে না। সংস্কার গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং জনসম্পৃক্ত করতে হবে বলে মত দেন বিএনপির এই নেতা। ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, বিগত সরকারের পতনের অন্যতম প্রধান কারণ ছিল জনগণ ও গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা। অনুষ্ঠানে সিপিডি চেয়ারপারসন রেহমান সোবহান বলেন, বরাবরই সিপিডি গণমানুষের কথা বলে আসছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের ক্রান্তিকালে জাতির স্বার্থে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনা সদস্যদের সেনাবাহিনী প্রধান কর্তৃক সংবর্ধনা ও পদক প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। সেনাপ্রধান বলেন, সামনে অনেক কঠিন সময়, দেশকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। মুক্তিযুদ্ধ ও শান্তি রক্ষায় সেনা সদস্যদের ভূমিকার কথাও স্মরণ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান 2023-2024 অর্থ বছরে শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে 5 জনকে সেনাবাহিনী পদক
5 জনকে অসামান্য সেবা পদক ও 18 জনকে বিশিষ্ট সেবা পদক সহ মোট 28 জন সেনা সদস্যকে পদক পরিয়ে দেন। অনুষ্ঠানের শুরুতেই খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্ব গাঁথা এবং শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনা সদস্যদের প্রশংসনীয় কর্মকাণ্ডের সারসংক্ষেপ তুলে ধরা হয়। দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের অবদানকে চিরস্মরণীয় করে রাখতে প্রতি বছর সেনা সদর এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। সৃষ্টির সময় থেকে এই সেনাবাহিনীর আপনারা অবদান রেখেছেন। আপনাদের এই অবদানের ফলশ্রুতিতেই আজকে যে সেনাবাহিনী আমরা এখানে দাঁড়িয়ে আছি সেই সেনাবাহিনী, এবং এই সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে। দেশ এবং জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ। যেন আমরা ভবিষ্যৎ সময়ে, সামনে আরও সময় আছে, একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের, এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায়, একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি, সেজন্য আমাদের জন্য দোয়া করবেন। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশ এখন পুরোপুরি জঞ্জাল ও স্বৈরাচার মুক্ত হয়নি। ইস্পাত কঠিন ঐক্য দিয়ে তা সরাতে হবে। সকালে খুলনার খানজাহান আলী থানা জামায়াত ইসলামী কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, কেউ কেউ একটা মিনিটও শান্তিতে থাকতে দিচ্ছে না দেশকে। দেশের উপরে কালো মেঘ ও কালো শকুন রয়েছে, সবাই ঐক্যবদ্ধ হয়ে এখন তা মুক্ত করতে হবে। সম্মেলনে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও কেন্দ্রীয় নেতা মোবারক হোসেন। দেশ এখনো পুরা মুক্ত হয়নি, সমাজে হাজার জাতের জঞ্জাল এখনো রয়ে গেছে। ওই জঞ্জাল আমাদেরকে পরিচ্ছন্ন করে ফেলতে হবে ইনশাআল্লাহ। এ দেশ হবে এমন দেশ, সকল শ্রেণী পেশার মানুষ, মোটে মাঝি কুলি মজুর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, আইনজীবী, সাংবাদিক, আলিম ওলামা সকলে মিলে প্রিয় দেশ আমাদের, সকলের হাত এক মোহনায় মিলিত হয়ে ঐক্যবদ্ধভাবে আমরা এই জাতিকে গড়তে চাই ইনশাআল্লাহ। এই জন্য জাতীয় স্বার্থ, সকল জাতীয় ইস্যুতে আমরা জনগণের ঐক্য চাই। এই ঐক্য হোক ইস্পাত কঠিন ঐক্য। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, বাংলাদেশের তরুণ ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত দিয়ে, অসামান্য সাহসিকতার পরিচয় দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু হয়েছে তা অব্যাহত রাখবে বলেও জানান তিনি। তেজগাঁওয়ে আমার দেশের ছাপাখানার দেয়ালে জুলাই গ্রাফিতি অঙ্কন এবং শহীদী সপ্তাহ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। আমার দেশ সম্পাদক আরও বলেন, ভারতীয় মিডিয়ায় মিথ্যাচারের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মানুষ যাতে স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। ভারত মানসিকতার দিক দিয়ে বাংলাদেশকে একটি আশ্রিত রাজ্য হিসেবে দেখতে চায় বলেও মনে করেন তিনি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে লাগাতার কুৎসা রচনা করা হলেও বাংলাদেশের মিডিয়ায় এ নিয়ে কোনো উত্তর দেয়া হচ্ছে না। বাংলাদেশে জুলাই বিপ্লবের স্মৃতি ধরে রাখতে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের একটি দেয়ালকে শহীদের দেয়াল হিসেবে ঘোষণা করে তাদের শহীদদের স্মৃতি সংরক্ষণের দাবি করেন বক্তারা। আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতীয় মিডিয়াতে কিভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালানো হচ্ছে, এবং সেই প্রচারণার একটি উদ্দেশ্য হচ্ছে, প্রধান উদ্দেশ্য, যে বাংলাদেশ যাতে একটি স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। তারা বাংলাদেশকে ভারতের একটি আশ্রিত রাজ্য হিসেবে দেখতে অভ্যস্ত মানসিকতার দিক দিয়ে, এবং দেখতে পাচ্ছি আমরা ভারতীয় মিডিয়াতে কিভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কুৎসা রচনা করা হচ্ছে, এবং দুর্ভাগ্যজনকভাবে এখন পর্যন্ত বাংলাদেশি মিডিয়া থেকে সেরকম প্রতিউত্তর দেয়া হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেছেন, মহান স্বাধীনতার বিজয়কে অব্যাহত রাখতে বদ্ধপরিকর শিক্ষা প্রতিষ্ঠানটি। বিশ্ববিদ্যালয় পরিচালনায় সবার সহায়তাও চান তিনি। বিজয়ের মাসের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। নানা আয়োজনে মহান বিজয়ের উৎসব পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিজয়ের মাসের প্রথম দিনে সকালে বিজয় র্যালি বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়। র্যালিটি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। র্যালিতে সহ উপাচার্য অধ্যাপক সাইমা হক, বিদিশা ও অন্যান্য শিক্ষকরা ছাড়াও বিভিন্ন হলের শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। র্যালিটি কলাভবন থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভিসি চত্বরে গিয়ে শেষ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়
2024 গণ অভ্যুত্থানে তরুণ প্রজন্ম যে স্পিরিট নিয়ে সক্রিয়ভাবে অংশ নিয়েছিল তা ধরে রাখার আহ্বান জানিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। দুপুরে পঞ্চগড়ে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে মত বিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। সার্জিস বলেন, দেশের বিভিন্ন স্কুল কলেজের অসংখ্য সমস্যা রয়েছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ গড়ার সাথে সিস্টেমগুলোর সংস্কারও জরুরি। সেই জায়গা থেকে কাজ করা হচ্ছে। সামনে দেশে আবারও কোনো সংকট তৈরি হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান জানান তিনি। তরুণ প্রজন্ম এই 24-এর অভ্যুত্থানে যেভাবে সক্রিয় অংশগ্রহণ করেছিল, ওই স্পিরিটটা যেন থাকে। সামনে এমন যদি সংকট তৈরি হয়, তারা যেন একসাথে ঐক্যবদ্ধভাবে আবার রাজপথে নামতে পারে, একসাথে লড়াই করতে পারে। এই স্পিরিটটা যেন তাদের মধ্যে থাকে, এই জন্যই আসা, তাদের সাথে কথা বলা, আমাদের যারা সম্মানিত শিক্ষকবৃন্দ রয়েছেন তাদের সাথে পরিচিত হওয়া। স্কুল কলেজগুলোতে অসংখ্য সমস্যা রয়েছে, অসংখ্য সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো জানা এবং যদি সম্ভব হয় আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা, সেগুলো দেশের সামনে তুলে ধরা। আমরা মনে করি এগুলো আমাদের দায়িত্ব। বিশ্বজনীন প্রার্থনা সভায় আলোচকেরা বলেছেন, জুলাই মাসে ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় টিকে থাকতে ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি করে প্রায় 2000 মানুষকে হত্যা করেছে। হাজার হাজার মানুষ আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছে। বলেন, এরকম হত্যাকাণ্ড কোনো সমাজ গোষ্ঠী সমর্থন করে না। রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে 28তম বিশ্বজনীন প্রার্থনা সভার আয়োজন করে হাক্কানি আঞ্জুমান বাংলাদেশ। অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের বিশিষ্টজনেরা বক্তব্য দেন। তারা বলেন, মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনকে সকল প্রকার অসহিষ্ণুতা, অস্থিরতা, হিংসা, বিদ্বেষ এবং দ্বন্দ্বের মতো অশুভ প্রভাব থেকে মুক্ত করে প্রার্থনা সভা। সকলের মধ্যে মানব কল্যাণের চেতনা, ঐক্য, শান্তি, সম্প্রীতি প্রতিষ্ঠায় নিঃসন্দেহে ভূমিকা রাখবে। বক্তারা বলেন, পৃথিবীর সকল ধর্মই শান্তি ও সম্প্রীতির কথা বলে। সম্প্রীতি ও সাম্যের গণতান্ত্রিক বাংলাদেশ করতে সবাইকে অবদান রাখার আহ্বান জানান বক্তারা। পরে দেশ, জাতি ও সারা বিশ্বের সুখ শান্তি কামনা করে মোনাজাত করা হয়। এবারে খেলার খবর। দু 2025 বিপিএল টি-20-র মাস্কটে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে এর নাম রাখা হয়েছে ডানা 36। বিপিএল মাস্কট উন্মোচন করেছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও বিসিবি সভাপতি ফারুক আহমদ। প্রথমবারের মতো বিপিএল পাচ্ছে অফিসিয়াল মাস্কট ডানা 36, পাখা প্রসারিত করা একটি সাদা পায়রা, যা শান্তির প্রতীক এবং 36টি রঙিন পালক উপস্থাপন করেছে 36 জুলাই 2024 ছাত্র জনতার আন্দোলনের অবিস্মরণীয় স্মৃতিকে। এই মাস্কটের স্বাধীনতা, শান্তি, মুক্তি, তারুণ্য, প্রাণবন্ততা উৎসবকে তুলে ধরবে। সীমাহীন সম্ভাবনার সাথে তরুণদের নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা যোগাবে। ডানার স্বপ্নময় চোখ ও উজ্জ্বল হাসিতে ছড়িয়ে আছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের আনন্দ এবং ক্রিকেট মাঠের অফুরন্ত সম্ভাবনা। মাস্কট উন্মোচন অনুষ্ঠানে একই সাথে উদ্বোধন করা হয়েছে তারুণের উৎসব 2025-এর আনুষ্ঠানিক পথচলা। ছাত্র জনতা বিপ্লবকে সামনে রেখে বিপিএল এর থিম সং করা হয়েছে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই। প্রধান উপদেষ্টার পরিকল্পনায় বিপিএল এর গ্যালারিতে শহীদ মীর মুগ্ধের স্মরণে থাকবে বিনামূল্যে পানি সরবরাহের জন্য মুগ্ধ কর্নার। পরিবেশ সংরক্ষণ ও রিসাইক্লিং এর সচেতনতা বাড়াতে থাকবে জিরো ওয়েস্ট জোন। বিপিএল এর সাথে দেশব্যাপী তরুণদের সম্পৃক্ততা বাড়াতে 3 ভেন্যুতে হবে কনসার্ট। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও বাবর সহ সব আসামি খালাস। বিচারিক আদালতের রায় বাতিল, বিএনপির স্বস্তি। বছরে গড়ে $1,600 কোটি বিদেশে পাচার হয়েছে শেখ হাসিনার আমলে। প্রধান উপদেষ্টাকে দেয়া অর্থনীতির শ্বেতপত্রের তথ্য। অর্থ পাচারকারীদের বিচার শুরুর পরামর্শ। সামনে কঠিন সময়, দেশের ক্রান্তিকালে জাতির স্বার্থে কাজ করছে সেনাবাহিনী, বলেছেন জেনারেল ওয়াকার। সবার সহযোগিতা কামনা। দেশ এখনো পুরোপুরি জঞ্জাল ও স্বৈরাচার মুক্ত হয়নি, বলেছেন জামায়াতে ইসলামীর আমির। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার আশাবাদ আমার দেশ সম্পাদকের। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 10:30টায়।
এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।